বুঝছি, খুব সহজ জিনিস বুঝছি, এইটা ভাবুন। আর মনে মনে ভাবুন এটা বোঝার জন্য মেডিকেল কলেজে যেতে হয়, এটা বোঝা মায়ের রান্নাঘরে করা যায়। এই ভাবনাটাকে নিয়ে আসুন। এবার এই ভাবনাটা যে সত্যি, আমি প্রথম পর্বে সেই জায়গাগুলো আগে রাখবো, কারণ কতগুলো বেসিক মানে সাধারণ জিনিস যদি আপনাদের কাছে না রাখা হয় তাহলে কিন্তু কিভাবে ঘৃণ্য ব্যবসাটা হচ্ছে সেটা বোঝা যাবে না। আর একবার বুঝে গেলেই দেখবেন এটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড প্রোগ্রাম হয়ে যাবে। ধরুন আপনি যদি নিজে নিজে প্রয়োগ করেন তখন স্বাভাবিক কারণে আপনার টাকা বেঁচে যাবে। টাকা বেঁচে যাওয়ার পর তখন মনে হবে যে আরও পাড়া প্রতিবেশীদের বলি, বন্ধু বান্ধবকে বলি, তখন শুরু হয়ে যাবে ঝামেলা। সেই জন্য এই ধরনের প্রোগ্রামগুলোকে আমরা বলি এটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড প্রোগ্রাম, আর আমরা সেইভাবেই আমাদের বক্তব্য আপনাদের জন্য ডিজাইন করেছি। এবং এটা তো এই জায়গা না যেখানে আমরা সুযোগ পাচ্ছি সেইটা রাখছি। তো এই বক্তব্যটা রাখার আগে আপনারা শুনেছেন যে আমাদের দেশে চিকিৎসা পণ্য কমোডিটি, আপনারা এটা একমত তো সবাই, চিকিৎসা আপনারা কেনেন, তাই না? চিকিৎসা আমাদের দেশে সেবা নয়। আচ্ছা আপনি বলুন তো, চিকিৎসা যে সেবা নয়, এটা যে কমোডিটি, সরকার আইন করে বলে দিয়েছে। কোন আইনে? কে বলতে পারবে? জানেন কিন্তু আইন বলে দিলি ক্রেতা সুরক্ষা আইন। ক্রেতা সুরক্ষা আইনে বলা হয়েছে চিকিৎসাটা কমোডিটি, পণ্য, এটা সেবা নয়। কিন্তু চিকিৎসা পণ্যটা হচ্ছে পরিষেবা পণ্য। মানে চিকিৎসা পণ্যটা যখন আপনি কিনছেন তখন সাথে সাথে ব্যবহার হচ্ছে। চাল ডাল জামা কাপড় যখন কেনেন তখন সঙ্গে সঙ্গে ব্যবহার করেন, এনে রান্না হয়, অতিথি আসলে তারপরে ভাত খাবেন টেবিলে, একটা বাজু কি দুটো বাজু। কিন্তু এটা সাধারণ পণ্যের ক্ষেত্রে। কিন্তু চিকিৎসা পণ্যের ক্ষেত্রে যখনই আপনি কিনছেন, একটা ডাক্তারকে দেখাচ্ছেন বা একটা নার্সিংহোমে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে সেটা ব্যবহার হতে শুরু করে। এটা হচ্ছে পরিষেবা পণ্য। সেরকমভাবে আমার আজকের বক্তব্যটাও যদি কিনতে হতো তাহলে সেটাও পরিষেবা পণ্য। শিক্ষকের পেশাটা পরিষেবা পণ্য, আইনের পেশাটা পরিষেবা পণ্য। কথা বোঝা গেল? তো চিকিৎসা পণ্য, তো চিকিৎসা পণ্য আবার সাধারণ পণ্য। সাধারণ পণ্যগুলো আপনারা নিজেরা গিয়ে কেনেন। একটা টিভি কিনতে যান, হয়তো টিভিটা বোঝার জন্য কাউকে সাথে নিয়ে গেলেন, কিন্তু আপনি ঠিক করেন যে কোন টিভিটা কিনবো, সনিকটা কিনবো না প্যানাসনিক কিনবো না এলজি কিনবো নাকি স্যামসাং কিনবো, বা আমার কাছে কত টাকা আছে। আপনি নিজেই ক্রেতা। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যখন ওষুধ কেনেন বা পরিষেবা কেনেন, মূলত আমরা ওষুধ নিয়ে আলোচনা করছি, তাহলে ওষুধটা যখন কেনেন সেটা কিন্তু আপনি নির্বাচন করেন না, এটা ডাক্তার নির্বাচন করেন। তাহলে প্রথমেই এটা মনে রাখুন, ডাক্তার নির্বাচন করে দেয় মানে ভিন্ন ব্যবসার সাথে ডাক্তার জড়িত। ক্লিয়ার হয়েছে? কারণ আপনি তো নির্বাচন করেন না। আপনি কি রোগীকে গিয়ে বলেন ডাক্তারকে গিয়ে আমার সস্তায় চিকিৎসা করে দাও? হ্যাঁ, এটা বলতে হবে। কেন বলতে হবে সেই আলোচনায় আমাদের উঠে আসবে। ডাক্তারকে গিয়ে বলতে হবে আমার পকেটে এই পয়সা আছে, এর মধ্যে চিকিৎসা করে দিতে হবে আপনাকে। কেন বলতে হবে সেই আলোচনাগুলো আছে। কিন্তু এখন অবধি যেটা শিখেছেন যে চিকিৎসা কি ওষুধ কিনতে হবে ডাক্তার ঠিক করে দেয়। তো ডাক্তার ঠিক করে দেয় মানে আপনার স্বাধীনতা নেই, অথচ আপনি পণ্য কিনছেন। আর ডাক্তার ঠিক করে দিতে গিয়ে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দেশে ওষুধ নিয়ে ঘৃণ্য ব্যবসা হয়। তাহলে ঘৃণ্য ব্যবসায় তাহলে কে এজেন্ট হিসেবে কাজ করে, মিডিয়েটর হিসেবে কাজ করে? ডাক্তার, তাই না? এটার মধ্যে কোনো বিতর্ক আছে? তাহলে আমার এটা প্রথম প্রশ্নের উত্তর হলো। এবার দ্বিতীয় বিষয়টায় যাচ্ছি। আপনারা এখানে এমন কেউ আছেন যে আধুনিক ওষুধ ব্যবহার করেননি? কেউ আছেন এমন যে জ্বরে, পাতলা পায়খানায়, পেট ব্যথায় বা অন্য কোনো কারণে ওষুধ ব্যবহার করেননি, এমন কেউ আছেন? তাহলে হাত তুলুন, আমি দেখতে পাচ্ছি। আমি জানি কেউ নেই, কারণ এখানে যারা ইয়াং আছেন তারা, বয়স্কদের তো বিভিন্ন ধরনের কষ্ট থাকে, হয় প্রেশারের রোগ, নয় ডায়াবেটিসের রোগ, নয় কোমরের ব্যথা, তারা তো ওষুধ ব্যবহার করতেই হয়। কিন্তু ইয়ংরাও ব্যবহার করেছেন। যখনই জন্মেছিলেন বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়েছিল, পোলিও খাওয়ানো হয়েছিল, তাই না? ওষুধ ব্যবহার করেছেন, তাই না? তাহলে আধুনিক ওষুধ আপনারা সবাই ব্যবহার করেছেন। তো আপনারা বলতে পারবেন সুস্থ মানুষকে কোথায় ওষুধ দেওয়া হয়? একটা ধারণা আছে যে অসুস্থ মানুষকেই ওষুধ দেওয়া হয়। তো আপনারা কেউ বলুন যে সুস্থ মানুষকে কোথায় ওষুধ দেওয়া হয়। আমরা একটা প্রাথমিক প্ল্যাটফর্ম করে নিতে চাইছি। আজকের আলোচনার সময় একটা
কাজ চলা জ্ঞান আমরা নিয়ে তারপর কিভাবে ঘৃণ্য ব্যবসাটা করে এবং সেটা কিভাবে ডাক্তার করে বা ডাক্তারকে দিয়ে করায় সেই জায়গাটায় যাব। তো আমাদের স্বাস্থ্য পরিষেবা কিভাবে করে, আগে বলেছি আমাদের সরকার আছে, সরকার এই করাটায় কিভাবে মদত দেয় সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা বলুন, সুস্থ মানুষকে কোথায় ওষুধ দেওয়া হয়? আচ্ছা, এই আলোটার সমস্যাটা মিটবে না? আলোটা দিয়ে মুখ দেখতে পাচ্ছি না আসলে। শিক্ষকতার কাজ করতে করতে ছাত্রদের মুখ না দেখতে পেলে আসলে ভেবে ফেলছি তো আপনাদের ছাত্র। হ্যাঁ, এটা আমি এই মুহূর্তে কাটতে পারবো না। তো যাই হোক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা চুপ করুন। বলুন, সুস্থ মানুষকে কোথায় ওষুধ দেওয়া হয়? তাহলে বয়স্কদের কোথায় সুস্থ মানুষ, বয়স্কদের কোথায় দেওয়া হয় ওষুধ? আপনি ঠিকই বলেছেন, শিশুদের যে প্রতিষেধক বা প্রতিরোধক হিসাবে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সুস্থ মানুষকে দেওয়া হয়। তাহলে বয়স্কদের কোথায় সুস্থ মানুষকে ওষুধ দেওয়া হয়? ডাক্তারি ছাত্রদের প্রশ্ন করলে প্রথমে তারা এটা ঘাবড়ে যায়, উত্তর দিতে পারে না। আসলে এর কারণটা হচ্ছে এই সমাজে থিওরির সাথে প্র্যাকটিসগুলোকে আমরা মেলাই না। আপনারা সবাই জানেন, সবাই উত্তরটা জানেন, কিন্তু এখানে দিতে পারছেন না। সত্ত্বেও উনি দিয়েছেন যে শিশুদের প্রতিষেধক দেওয়ার সময় দিতে হবে, যে প্রতিষেধক ওষুধগুলো ভ্যাকসিন সেগুলোতে সুস্থ মানুষকে দিতে হয়। এছাড়াও সুস্থ মানুষকে কোথায় দিতে হয় দিদি? সুস্থ, হ্যাঁ, ভিটামিন মিনারেল আয়রন না, ওগুলো তো সুস্থ মানুষের অভাব হলেই দিতে হবে, সে আলোচনা আমরা আসবো। ওটা আর এক ঠকানো দিচ্ছে। 7-8 নলেজ, 7-8 নলেজ যে খেতে পায় তার ভিটামিনের দরকার নেই, আর যে খেতে পায় না তার ভিটামিন দিয়ে লাভ নেই। একদম 7-8 বইতে লেখা আছে, দেখি দেবো আমরা। বলুন, সুস্থ মানুষকে কোথায় ওষুধ দেওয়া হয়? বা যখন ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়, একটা ওষুধকে বাজারে আনার আগে প্রথমে ভলেন্টিয়ার, সুস্থ ভলেন্টিয়ারের উপর করা হয়। অন্তত 3টে মনে রাখুন। এবার পরের প্রশ্নটা আমরা আমাদের মানে কাজ চালা জ্ঞান আজকের আলোচনায়, যে আমরা কিভাবে আমাদের দেশের সরকার, ওষুধ কোম্পানি, ডাক্তার যৌথভাবে ঘৃণ্য ব্যবসা করে এবং সেই ঘৃণ্য ব্যবসার ফল কীরকম হয় সেই আলোচনায় যাওয়ার আগে আরেকটা প্রশ্ন আমরা আলোচনা করে নিই। কয়েকটা সাধারণ ওষুধের নাম বলুন, আপনি ব্যবহার করেন কয়েকটা সাধারণ ওষুধের নাম বলুন। বলুন না, নামটা বলুন। হ্যাঁ, এটাই চিত্র। হি ইজ আওয়ার রেসপেক্টেড টিচার অ্যাট দিস মোমেন্ট। মানে উনি এই মুহূর্তে আমার কাছে তো বটে এবং আপনাদের সবার সামনে একটা গুরুত্বপূর্ণ শিক্ষক হয়ে গেলেন। জাস্ট উত্তর দেওয়ার সাথে সাথে উনি বলতে পারলেন নেতিবাচক শিক্ষা, এটি হচ্ছে আমাদের দেশের চিত্র। উনি ডায়াবেটিসের ওষুধ খান, ডায়াবেটিসের ওষুধটা লাইফ লং ডিসেবিলিটি, এটাকে স্বীকার করতে হবে। একটা সভাতে যখন একজন মানুষ বলছেন যে আমি ডায়াবেটিসের ওষুধ খাই, কি যেন একটা খাই, বলতে পারছেন না, এই দোষটা ওনার মধ্যে খুঁজলে হবে না, দোষটা আমাদের মধ্যে খুঁজতে হবে, সরকারের মধ্যে খুঁজতে হবে, ওষুধ কোম্পানির মধ্যে খুঁজতে হবে, চিকিৎসা ব্যবস্থার মধ্যে খুঁজতে হবে। কারণ তবে না ওনাকে ঠকাতে পারবো। উনি যদি না বলতে পারেন, যতদিন বলতে পারবেন না ততদিন আমি ঠকাতে পারবো। বোঝা গেল? তাহলে মানে জ্ঞানের সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে পুঁজি করা। যদিও আমি এইগুলো বলবো না, আমি এই মুহূর্তে উনি যে আমাদের কাছে উত্তরটা দেওয়ার সাথে সাথে আমাদের মনে হলো উনি আমাদের কাছে একজন নেতিবাচক শিক্ষক। এটাই দেশের মানুষের চিত্র। দেশের মানুষ ওষুধ কি খান বলতে পারেন না, বলেন একটা ক্যাপসুল খাই, একটা বড়ি খাই, একটা সিরাপ খাই, একটা ওই ব্যথার ওষুধ খাই, একটা বীজাণু মারার ওষুধ খাই, একটা প্রেশারের ওষুধ খাই, একটা পেন কিলার খাই। কিন্তু এবার থেকে অন্তত এই কর্মশালার যারা উপস্থিত, আজকের আলোচনার সময় যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু এবার থেকে নির্দিষ্ট করে নাম মনে রাখতে হবে, নাহলে ঠকানো বাড়তে থাকে। যদিও এটা হচ্ছে সার্বিক ব্যাপার যে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতাকে বেঁধে তার জ্ঞানকে প্রসারিত না করে তাকে। আর এই প্রশ্নে আমাদের নীতিমালা হচ্ছে, উনি ধরুন কথা বলছি ডায়াবেটিসের অনেক ওষুধ আছে, ধরে নিচ্ছি উনি মেটফরমিন খান, কি গ্লিমিপ্যারাইড খান বা গ্লাইসিপেজ খান, তার মানে মেটফরমিন খান। আচ্ছা, মেটফরমিন নামটা কি সাউথ সেকশনের নারায়ণ পাকুড়িয়া মুরাই স্টেশনের চেয়ে কঠিন? আপনারা কেউ সাউথ ইস্টার্ন রেলওয়ে গেছেন? একটা স্টেশনের নাম আছে নারায়ণ পাকুড়িয়া মুরাই,
দেশের মানুষ যদি নারায়ণ পাকুড়িয়া মুরাই এই কথাটা মনে রাখতে পারে, কোন স্টেশনে নামবে, একদম শিক্ষা বঞ্চিত মানুষ থেকে উচ্চ শিক্ষিত অবধি সে যদি মনে রাখতে পারে নারায়ণ পাকুড়িয়া মুরাই, তাহলে তাকে যদি শেখানো হয় প্রথম থেকে আপনার ডায়াবেটিসের ওষুধটা খাওয়াবে, মনে রাখা যাবে না? যাবে, কারণ এটা খাওয়া হয় না। এই কায়দা নিয়ে আমি বলবো। আমি আরো অন্য কায়দাগুলো যেগুলো খুব এক্সাক্ট, যেগুলো আপনারা সহজেই মোকাবিলা করতে পারবেন, এই দেশের বর্তমান ফ্লেভারকে, বর্তমান পরিকাঠামোতে আপনারা এই ঘৃণ্য ব্যবসার অনেকটাই ঢুকতে পারবেন। পুরো রোখা যাবে না, সে আলোচনা আমরা করব। তো আমরা যে আলোচনা করছিলাম যে কয়েকটা সাধারণ ওষুধের নাম বলুন। উনি বলেছেন মেটফর্মিন, গ্লাইসিমেট্রিন। আপনারা কেউ বলুন, হাত তুলে জোরে বলুন। অ্যাভিল 50। হ্যাঁ, অ্যাভিল কত? 50। হ্যাঁ, উনি খান অ্যাভিল 50, অ্যাভিল 50 খান। স্যালিডন। উনি খান স্যালিডন। আর বলুন ছোটবেলায় খেতেন প্রোসিন। হ্যাঁ, ছোটবেলায় খেতেন প্রোসিন। হ্যাঁ, ছোটবেলায় খেতেন প্রোসিন। আচ্ছা, প্যারাসিটামল। যাও, আমার অনেকগুলো নাম মনে এসেছে। আচ্ছা, এই ওষুধগুলো আপনারা সবাই আজ ব্যবহার করেছেন? সবাই আজকে এই মুহূর্তে বা আজকে সারাদিনে ব্যবহার করেছেন? আমি অ্যাভিল 50 ব্যবহার। আপনি একা করেছেন, আর কেউ করেছেন না? জোরে বলবেন না। ভুল হলেও কোনো অসুবিধা নেই তো, আমরা ভুল হলেও সেটা শিখতে চাই। আমরা আগেই বলে নিয়েছি যে শ্রদ্ধেয় যিনি কবিতা আবৃত্তি করলেন তিনি আমাদের কাছে নেতিবাচক শিক্ষক। তো আপনারা ভুলটাও জোরে বলুন, তাতে আমাদের আপনাদের কাছ থেকে ইনফরমেশনসগুলো, তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর বলুন, আচ্ছা দেখুন, আপনারা যে নামগুলো বলেছেন এখানে আমি লিখেছি, সেই নামগুলো কিন্তু সাধারণ ওষুধ নয়। কিন্তু আমি একটা ওষুধের নাম বলবো এই মুহূর্তে, যেটা আজকে সবাই ব্যবহার করেছে। সেই নামটা বললেন না আপনারা, কেন বললেন না? সে দোষটাও কিন্তু আপনাদের নয়। আমরা যারা এই কাজ নিয়ে, এই কাজের কর্মী হিসেবে আপনাদের কাছে উপস্থিত হচ্ছে, আমরা মনে করি সে দোষটাও ওষুধ কোম্পানি, সে দোষটাও সরকারের, এবং ওষুধ কোম্পানি এবং সরকারের কাজকে যারা মিডিয়েট করছে ডাক্তারদের। এবার এই প্রশ্নটা যদি ডাক্তারদের করা হয়, তারাও আপনারা যে উত্তর দিয়েছেন তারা সেই উত্তরগুলো দেবেন। তারা কিছুতেই সহজ ওষুধটা বলতে পারবে। আমি আমার বক্তব্যে বলেছিলাম যে আপনারা আজকের আলোচনার এই মুহূর্তটা অন্তত ভেবে নিন যে এই শেখার জন্য মেডিকেল কলেজে যেতে হয় না। এটা ঘরে বসেই শেখা যায়, মায়ের রান্নাঘরে শেখা যায়। কিভাবে সেটা আমরা সেই আলোচনাতে আমরা অর্ণবকে বলেছিলাম যে দরকার হলে আমরা দেখাবো। অর্ণব আপনাদের যে কর্মী সংগঠক আছেন তাকে বলেছিলাম সেটা পরে একদিন করা যাবে। আপনারা আজ সবাই নুন ব্যবহার করেছেন, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আজকে সবাই ব্যবহার করছেন। এমন কেউ আছেন ভাত দিয়ে নুন খাননি, বা ভাত দিয়ে নুন খাননি, আছে তরকারিতে নুন ছিল না, মা দেয়নি, নুন দিয়েছিল তো, তাহলে নুন খেয়েছেন। তাহলে দেখুন, সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে কি ধরনের ওষুধ না, ইট ইজ এ জীবনদায়ী ওষুধ, লাইফ সেভিং। স্যালাইন দেখেন, হ্যাঁ, বাচ্চার পাতলা পায়খানায় যে ওআরএস খাওয়ান, তাহলে সোডিয়াম ক্লোরাইড এমন একটা সাধারণ রাসায়নিক যেটা মিলিয়ন্স লাইফ, লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছে, তাই না? আচ্ছা, এই সহজ কথাটা কেন মনে করলো না? আসলে এটা যদি শিখিয়ে দেওয়া যায় তাহলে ভিন্ন ব্যবসা হবে না। তাহলে ডাক্তারি সিলেবাসে ওইভাবে রাখা হয়েছে। ডাক্তারি সিলেবাসে রাখা হয়েছে মানে যাতে ডাক্তাররাও বুঝে যায় যে রুগীকে যদি শিখিয়ে দিই তাহলে রুগী আসবে না, এটা ভাবছে সে, হ্যাঁ, বা রুগী ভাবতে শুরু করে দেবে। দেখুন, তুই মেডিকেল কলেজে এমবিবিএস করে, এমডি করে, আমি যেটা জানি তুই জানিস না, ঘটনা তাই তো। যখন আমরা আমাদের কাছে, আপনাদের কাছে আরো সব তথ্যগুলো হাজির করবো, তখন দেখবেন যখনই ডাক্তারের কাছে যাবেন, শুধু একটা বলে নিন, যখনই ডাক্তারদের কাছে যাবেন তখন কিন্তু খুব বিনয়ের সহিত এই প্রশ্নটা করবে। আর সেটা যদি সে শ্রদ্ধার সঙ্গে আপনার মেনে নেন ভালো, আর না হলে কিন্তু চামচ উল্টো করে দেখা যাবে। বোঝা গেল? যখন যে তথ্যগুলো আপনারা জেনে যাবেন আজকের এই আলোচনা সভা থেকে, সেই তথ্যগুলো যখন ডাক্তারদের কাছে এরপরে হাজির করবেন, তখন মনে হবে যে আমি বেহালার বসে
মেডিকেল কলেজে পা না দিয়ে আমি জানলাম, আর ওই ডাক্তারবাবুটা জানেনি। আসলে ডাক্তাররা যে ঠকায়, এই বিভিন্ন ব্যবসায় জড়িত, পুরোটাই বদমাইশি করে না, তাদের মধ্যেও একটা জ্ঞানের সীমাবদ্ধতা কাজ করছে। কারণ ঠকাতে 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 তারা ভাবে এইটাই সত্য। যেমন ভাবে এই সমাজে ডাক্তার মুক্তার সবাই ভাবে আমাকে তো গাড়ি চলতেই হবে, আমার মাইনেটা সবার থেকে বেশি হবে, কারণ আমি অনেক বুদ্ধি অর্জন করেছি। কিন্তু প্রশ্ন যদি করা হয় দেখা যাবে গন্ডগোলে বুদ্ধি। তো আমরা আসবো সেই আলোচনাগুলোতে। তাহলে সোডিয়াম ক্লোরাইড একটা সাধারণ রাসায়নিক, সেই সাধারণ রাসায়নিকটা ওরাল রিয়েজেশন সল্ট ORS এ আছে, 0.9% স্যালাইনের বোতলে আছে, নাকের ফোঁটাতে আছে, একটা সাধারণ রাসায়নিক ওষুধ। আর এটা মায়ের রান্নাঘরে আছে। আর মায়ের রান্নাঘরে এই 0.9% স্যালাইনটা অসমোসিসটা 7-8 পড়ানো হয়, অভিস্রবণ 7-8 পড়ানো হয়। তাহলে এই 0.9% স্যালাইন অভিস্রবণের ফর্মুলা মানে ধর্মকে কাজে লাগিয়ে ব্যবহার করা হয়। এটা আইসোটোনিক সমস্যা। তো মা আলুগুলো কুচি কুচি করে, আলু ভাজার সময় দেখেছেন কুচি কুচি করে কি করে, নুন ছড়িয়ে দিল। তাহলে নুনটা ছড়িয়ে দেওয়ার পর আলু থেকে জল বেরিয়ে চলে এলো, কারণ নুনের বাইরে ঘনত্ব মানে আলু কোষের বাইরে ঘনত্ব বেশি, নেতিয়ে পড়লো। তাহলে নুন জল বা নেজাল ড্রপ বাচ্চাদের নাকের ফোঁটা সেটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য মেডিকেল কলেজে যেতে হবে না মায়ের রান্নাঘরই হয়ে যাবে? আচ্ছা, মা যখন জিরে, সবাই জিরে দেখেছেন তো? হ্যাঁ, আচ্ছা। দারুচিনি দেখেছেন? শুকনো লঙ্কা দেখেছেন? হ্যাঁ, আচ্ছা। এলাচ দেখেছেন? এগুলো মায়ের রান্নাঘরে আছে। সব ডাক্তারদের যদি প্রশ্ন করা হয় ফোনে যে বলুন তো কতগুলো প্ল্যান্ট সোর্স অফ ড্রাগ, আমার অভিজ্ঞতা আছে পরীক্ষাতে ছাত্রদের যদি প্রশ্ন করা হয়, ডাক্তারি ছাত্রদের, যে গাছগাছরা থেকে ওষুধ তৈরি হয় কতগুলো বলুন, ছাত্ররা কি উত্তর দেয় জানেন? তারা উত্তর দেয় যেগুলো দেখেনি। অ্যাট্রোপা বেলেডোনা দেখে নাই, ফক্সগ্লো ডিগক্সিন তৈরি হয় দেখে নাই। কিন্তু তারা কখনো সাদা জিরে, দারুচিনি আর এলাচ এর যে অ্যালকোহলিক এক্সট্রা মানে এইগুলোকে মদে ডুবিয়ে রাখে বা জলে ডুবিয়ে রাখে। যেমন আপনি ফুটন্ত জলে চা দিলেন, চা থেকে রসটা বেরিয়ে এলো, এটাকে বলে ইনফিউশন, একটা পদ্ধতি। এমনি জলে একটা বীজকে ভিজিয়ে রাখলেন, মৌরি ভিজিয়ে রাখলেন, তারপর চিনি দিয়ে খেলেন, মৌরির জল, তাই না? তাহলে জিরে, আদা এইগুলো যখন মা ভাজে তখন কি হয়? নাকে এসে লাগে, হাঁচি হয়। তাহলে কার্বোনেটিভ মিক্সচারের কাজটাই তো নেই। কার্বোনেটিভ মিক্সচার শ্লেষ্মা ঝিল্লিকে উত্তেজিত করে কাজ করে। আর এই কার্বোনেটিভ মিক্সচার এটা মায়ের রান্নাঘর থেকে শেখা গেল কিনা? আর এই সাধারণ এই জিনিসগুলোই তো দেয়, বোঝা গেল? তো ভারতবর্ষে এই কার্বোনেটিভ মিক্সচার, কার্বোজাইমে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা। তাহলে আমরা যে আলোচনাটা ফিরছিলাম সেই আলোচনাটা ফিরে আসি। যে ওষুধ রাসায়নিকটা, এটা যেমন বলেছেন প্যারাসিটামল, সোডিয়াম ক্লোরাইড, স্যানিটনের প্যারাসিটামল আছে, আরো অনেকগুলো আছে, সেই নামটা এখন মনে রাখতে হবে না। অ্যাভিলে আছে ফেনিরামিন, ক্লোসিনেও প্যারাসিটামল রয়েছে। তো একটা ওষুধের নামের ক্ষেত্রে সবাই প্যারাসিটামল নামটার সাথে পরিচিত তো? হ্যাঁ, একদম পরিচিত হবে না। এই কারণে প্যারাসিটামল 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 জ্বর বেদনার ওষুধ, বাড়িতে রাখার অ্যানালজেসিক। আর প্যারাসিটামলটা আজকের প্রেক্ষাপটে আরো গুরুত্বপূর্ণ। কে বলতে পারে? বলুন স্যার। ইয়েস স্যার, ডেঙ্গি। আর কেন গুরুত্বপূর্ণ কে বলতে পারেন? একটু পলিটিক্যাল হয়ে যাবে। আপনারা জানেন 365 দিন কাগজটা সরকারি অনুমোদিত লাইব্রেরিতে রাখতে হবে, তাই তো? আমি অর্ডারটা দেখিনি, খবরের কাগজে দেখেছি। এগ্রি? 365 দিনে লেখা হলো যে, এবং এডিটোরিয়াল লিখছেন একজন বিজ্ঞান কর্মী, প্যারাসিটামল
না, আমার বক্তব্যটা অন্য জায়গায়। বক্তব্যটা হচ্ছে সরকার অনুমোদিত লাইব্রেরিগুলোতে যাচ্ছে, তাহলে যারা সরকারকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, বিশ্বাস করেন, তারা ডেঙ্গি চিকিৎসায় ওষুধ ব্যবহার করবেন। যারা 365 দিন পড়েন, ভালোবাসেন, তারা ওই পেজটা পড়ে করবেন। তো সেখানে বলা হলো প্যারাসিটামলের সাথে আরো ওষুধ দেওয়া যাবে, অ্যাসপিরিন, আইবুপ্রোফেন আর ন্যাপ্রক্সেন। এগুলো সবগুলো জ্বর কমাতে পারে, এগুলো সবগুলোই জ্বর কমাতে পারে এবং ব্যথা কমাতে পারে। তাহলে ডেঙ্গিতে দিতে কি আপত্তি? এই সরল অঙ্কটা মিলবে না, কারণ ডেঙ্গিতে অনুচক্রিকার ভাগ কমে যায় আপনার। তো অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, প্যারাসিটামল পাবে, বাকিরা অনুচক্রিকার রক্ত তঞ্চন করার ক্ষমতা, রক্ত জমাট বাঁধার ক্ষমতাকে রুদ্ধ করে। তাহলে একে ভেবে ডেঙ্গি রোগ মরতে শুরু করবে। এবং আমার ব্যক্তিগত হিসাব, ব্যক্তিগত মানে আমরা যে সমস্ত কাজের সাথে যুক্ত, তাতে গ্রামাঞ্চল থেকে খুব কম ডেঙ্গি রোগী মারা গেছে, শহরাঞ্চলে মারা গেছে। কেন? সে পরের আলোচনা, কিন্তু সংক্ষেপে এইটুকু বললাম যে প্যারাসিটামল নামটা আপনারা পরিচিত হবেন। এবার যাচ্ছি আমরা